সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি চৌধুরী জাফরুল্লাহ শারাফাতের কণ্ঠে রিশাদ হাসান আপনাদের সবাইকে জানাচ্ছি আপন ভুবনের স্বাগতম। আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এক সময়কার স্বনামধন্য এবং এখনকার সবচেয়ে জনপ্রিয় এবং জমীয়মান ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। কেমন আছেন শারাফাত ভাই? অনেক ভালো, আপনি কেমন? আমি অনেক ভালো আছি, কারণ একেবারে ধারাভাষ্যের বাংলাদেশে যিনি জীবন্ত কিংবদন্তি সে আমার সামনে বসে আছে। থ্যাঙ্কস আ লট। আচ্ছা শারাফাত ভাই, একেবারে শুরু থেকে একটু শুরু করি, একেবারে শৈশব থেকে আপনার ধারাভাষ্যে আসার গল্পটা একটু শুনি। ইনফ্যাক্ট রিশাদ, আপনাকে বলি যে আমি যখন স্কুল গোয়িং তখন থেকে আমার ধারাভাষ্যের ক্যারিয়ার শুরু, এবং প্রথম আমি বাংলাদেশ বেতারে অডিশন দেই এবং অডিশন দিয়েই আমি আসলে পাশ করে ধারাভাষ্যের ক্যারিয়ার শুরু করি 1982-তে। এবং যেদিন আমি বাংলাদেশ বেতারে ধারাভাষ্য দেই ঠিক তার পরের দিনই প্রেসিডেন্ট গোল্ড কাপ ফুটবলের কথা খুব মনে পড়ে। জমজমাট ফুটবল হতো তখন, ইন্দোনেশিয়া এবং রোমানিয়ার মধ্যকার খেলা। ওই খেলা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি খেলার ধারা বিবরণী আমার ক্যারিয়ারের মাধ্যমে শুরু হয়। এবং একটা সময় যখন ফুটবল খেলা খুব জনপ্রিয়, আবাহনী, মোহামেডান, জমজমাট ফুটবল লিগ হতো, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ফুটবল খেলা দিয়ে আমার ধারাভাষ্যের ক্যারিয়ার শুরু। আর একটা সময় আমি ফুটবল, ক্রিকেট, ভলিবল এই ধরনের খেলায় অবতীর্ণ হতাম, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে ক্রিকেট খেলতে গিয়ে আমার এই পায়ের মোটাই হাড়টা ভেঙে যায়, যে কারণে খেলার জগতের মানুষ হয়েও আসলে আর ক্রিকেটার হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। তখন আমি আমার চিন্তা চেতনার মধ্যে নিয়ে আসি, যেহেতু খেলাধুলাকে ভালোবাসি, খেলার জগতে একটা জায়গায় টিকে থাকতে হবে। তখন দেশের বাইরে যারা ধারাভাষ্য করতেন, আমাদের দেশে যারা করতেন, আমি যদি দেশের বাইরের কথা বলি, টনি গ্রেগ চলে গেলেন না ফেরার দেশে, হেনরি ব্লোফোর্ড, রিচি বেনো তিনিও চলে গেলেন না ফেরার দেশে। আমাদের দেশে যারা করতেন বাংলা ধারাভাষ্যের কিংবদন্তি, আমি বলবো যে পায়নিয়ার আব্দুল হামিদ, মঞ্জুর হাসান মিন্টু, খোদাবক্স মৃধা কলকাতায় করতেন, অজয় বসু, তাদের ধারাভাষ্য শুনে বা টেলিভিশনে দেখে মনে হতো যে ধারাভাষ্য সেক্টরটা খুব গ্ল্যামারাস এবং সারা পৃথিবীর মানুষ টেলিভিশনে তাদেরকে দেখতে পায়, তাদের কথা শুনতে পায়, তাদের নাম শুনতে পায়। তো আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, মানুষ যদি আমাকে বলতো শারাফাত যায়, শারাফাত যায়, এরকম একটা চিন্তা চেতনার থেকে আমার আসলে ধারাভাষ্যকার হিসেবে যাত্রা শুরু। এবং সেই থেকে 1982 আর এখন 2017, এই সময়ের ভেতরে দীর্ঘ সময় আপনি পাড়ি দিয়েছেন এবং একই সাথে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেশ কিছু প্রাইভেট টেলিভিশন চ্যানেলেও আপনাকে শুনতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। এবং সেই সাথে এই যে জনপ্রিয়তার যে জায়গাটা তৈরি হয়েছে, এই জিনিসটাকে আপনি আসলে কতটা এনজয় করছেন? ডেফিনেটলি আমি খুব এনজয় করি, বিকজ যে কাজগুলো আমি করি, আমি যদি শুধু ধারাভাষ্য দেওয়া বা কমেন্ট্রি করাই নয়, আমি যদি বিজনেসের কথা বলি, আমাদের সবসময় আমি একটা কল্পনা করি যে যেটা করব নাম্বার 1 হব। আসলে এরকম একটা কল্পনা থেকে কিন্তু আমার যাত্রাটা শুরু। তো ডেফিনেটলি আমি খুব হ্যাপি। এবং আপনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং অনেকগুলো প্রাইভেট রেডিও এখন কিন্তু সরাসরি খেলার ধারাভাষ্য প্রচার করে। যেমন রেডিও স্বাধীনের কথা বলতে পারি, যেটির আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার। আরও অনেকগুলো রেডিও তারা কিন্তু সরাসরি সম্প্রচার করে। সব মিলিয়ে ধারাভাষ্যটা একটা শিল্প, এবং এই শিল্পটাকে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমি প্রচুর হোমওয়ার্ক করে থাকি। এটা আসলে অনেক লেখাপড়া করতে হয়। ধরেন সচিন টেন্ডুলকার যখন খেলতেন, ব্রায়ান লারা যখন ব্যাটিং করতেন, এইমাত্র হয়তোবা অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একটা নতুন রেকর্ড তিনি করলেন, তাহলে তাৎক্ষণিকভাবে যে বলে দেওয়া যে এই রেকর্ডটা এত সালে
ওই ব্যাটসম্যান করলেন, সেটি ভেঙে দিলেন। তো এই যে হোমওয়ার্কটা করা, এটি কিন্তু খুবই জরুরি দরকার, এবং এটি কিন্তু আমি নিয়মিত করে থাকি। আরেকটা বিষয় হলো যে ধারাভাষ্যটাকে পপুলার করার জন্যে যে একটা ডিফারেন্ট স্টাইলে কথা বলা, ডিফারেন্ট ভাষার ভাণ্ডারকে ব্যবহার করা, এবং শব্দ চয়ন যেটিকে বলে প্রমিত বাংলা ভাষায় কথা বলা। এবং আপনি হয়তো বা লক্ষ্য করে থাকবেন যে আমাদের দেশে বা দেশের বাইরে যারা কমেন্ট্রি করেন বা ধারাভাষ্য দেন, যেসব শব্দগুলো ব্যবহার করেন, আমি কিন্তু রিভার্স শব্দগুলো ব্যবহার করি, বিকল্প শব্দগুলো ব্যবহার করে থাকি। কারণ হচ্ছে এখন যদি আসলে ধারাভাষ্যের কথা যেহেতু হচ্ছে, ধারাভাষ্য না হলে তো আসলে কোনোভাবে চলে না। একটু সামান্য একটু ধারাভাষ্য শুনতে চাই আপনার কাছে। আমি একটা কাল্পনিক ধারাভাষ্য দিতে চাই, এবং আপনি হয়তোবা জানেন যে দেশের মাঠ থেকে বিদেশের মাঠ থেকে বাংলাদেশের যতগুলো বিজয়, ক্রিকেটেরই হোক আর ফুটবলেরই হোক, সবগুলো বিজয় অলমোস্ট কিন্তু বাঙালি জাতি প্রথম আমার কণ্ঠেই শুনতে পায়। তবে একটি স্বপ্ন কিন্তু আমার এখনো বাকি, সেই স্বপ্নটি হলো বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন। এই ঘোষণাটা যাতে জীবিত থাকতে দিয়ে যেতে পারি, তো সেরকম একটা কাল্পনিক ধারাভাষ্য আমি দিতে চাই। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা, প্রতিদ্বন্দ্বী দল দুটি শক্তিশালী বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। বল করবেন জনসন, ব্যাট করবেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয়, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড়, আমি বলবো যে অন্যতম সেরা বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান। বল করলেন একটু খাটো লেন্থের, ডান্সিং ডাউন দ্য উইকেট, লফটেড অফ ড্রাইভ ওভার দ্য টপ, বল চলে গেল লং অফ অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে, এবং বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন। সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নতুনের কেতন বোড়ে, ওই নতুনের কেতন বোড়ে পৃথিবী অবাক তাকিয়ে রয়, বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন। কখনো যদি এরকম হয়ে যায়, যদি না, আশা করছি অবশ্যই হবে, আপনার এই কল্পনাটা সত্যিতে পরিণত হলো, তখন আসলে অনুভূতিটা কেমন হবে? রিসাত, আপনাকে বলি, লাস্ট যে ওয়ানডে বিশ্বকাপ হয়ে গেল, বাংলাদেশ কিন্তু কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে, এবং আম্পায়ারের কতগুলো বিতর্কিত সিদ্ধান্তের কারণে বাংলাদেশ কিন্তু সেমিফাইনালে যেতে পারেনি। এবং সেমিফাইনালে যাওয়া মানে নকআউট, আপনি খুব ভালো করেই জানেন। সেমিফাইনালে কোনো দলকে পরাজিত করতে পারলে একটি ট্রফি কিন্তু কনফার্ম, হয় চ্যাম্পিয়ন না হয় রানার্স আপ। তো যেহেতু কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ অবতীর্ণ হলো, নিশ্চয়ই করে আগামী বিশ্বকাপে হয়তো বা সেমিফাইনালে অবতীর্ণ হবে, ঠিক তার পরের বিশ্বকাপেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। তো তখন যে অনুভূতি, সেটি বলার অপেক্ষা রাখে না, এবং সারা বাঙালি জাতির সাথে আমি যদি সেটির অংশীদার হতে পারি, এবং যেটি বললাম যে বিজয়ের ঘোষণাটা যদি দিতে পারি, বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন, তাহলে আমার চেয়ে সুখী মানুষ আর মনে হয় কাউকে খুঁজে পাওয়া যাবে না। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যখন অবস্থা, তখন একটি বিরতি, বিরতির পর আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসবো অনুষ্ঠানে। আবারও স্বাগত নিউজ 24-এ। দেখছেন আপন ভুবন, আমাদের সাথে আছেন চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। কথা হচ্ছিল তার সাথে, এবং কিছুক্ষণ আগে আমরা আসলে ধারাভাষ্য শুনছিলাম আপনার, খুব চমৎকার। এবং আসলে বাংলাদেশ
জিতে গেলে কেমন অনুভূতি হবে সেটাই শুনছিলাম আপনার কাছ থেকে। একটু শুনি যে আসলে এখন আমাদের দেশে আসলে ধারাভাষ্য যারা করেন বা ধারাভাষ্য যারা করতে চান, এই পেশায় আসতে চান, এটাকে পেশা হিসেবে নিতে চান, তারা আসলে কি করতে পারে? আপনাকে খুবই আমার মনে হয় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দীর্ঘদিন ধরে আমি কিন্তু বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বলে থাকি যে একটা ট্যালেন্ট হান্ট করতে চাই আমি। যেমন আমাদের দেশে আপনি দেখে থাকবেন গানের ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে, ডান্সের ক্ষেত্রে কিন্তু ট্যালেন্ট হান্টের ব্যবস্থা গ্রহণ করা হয়। বাংলাদেশ যেহেতু আন্তর্জাতিক লেভেলে খেলে, ধারাভাষ্যের মানটাও কিন্তু আন্তর্জাতিক মানের হওয়া উচিত। বাট টেলিভিশন চ্যানেলগুলো অনেকেই করতে চায়, হয়তোবা তারা মনে করে যে এটি করতে গিয়ে যদি পৃষ্ঠপোষকতার কোনো অভাব পড়ে, কমার্শিয়াল চিন্তাভাবনা হয়তোবা করে থাকে। বাট এটি কিন্তু খুবই দরকার, এবং এটি করার জন্যে কিন্তু আমাদের যতগুলো ডিভিশন, সবগুলো ডিভিশনে গিয়ে যদি ওখান থেকে ৩৫ বা ৩৭ জনকে নিয়ে ঢাকায় এসে বিভিন্ন রাউন্ড করে সেখান থেকে টপ 10 থেকে বেস্ট অফ 3 এইভাবে যদি একটা ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে এই সেক্টরটা কিন্তু অনেক অনেক বেশি উপকৃত হবে আমার অন্তত মনে হয়। এবং এটি করার জন্যে যেটি দরকার আসলে ধারাভাষ্যকার হওয়ার জন্যে, সেটি হলো প্রচুর লেখাপড়া করতে হয়, হোমওয়ার্ক করতে হয়। কারণ আপনি যদি পরিসংখ্যান না জানেন, হঠাৎ করে একটা রেকর্ড আপনাকে বলতে হবে, সেটির জন্য আপনাকে হোমওয়ার্ক করতে হবে। এবং প্রোনাউন্সিয়েশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এর পাশাপাশি প্রমিত বাংলা ভাষায় কথা বলা এবং টেকনিক্যালি সাউন্ড, কারণ ক্রিকেট কিন্তু একটা টেকনিক্যাল খেলা, ফুটবল একটা টেকনিক্যাল খেলা। টেকনিক্যালি সাউন্ড না হলে আসলে আপনি যদি সেগুলো রপ্ত করতে না পারেন, তাহলে কিন্তু ভালো ধারাভাষ্যকার হওয়া যায় না। এবং নতুন নতুন যে ভাষার সংযোজন এবং ভাষার ভাণ্ডারকে প্রসারিত করা এবং তাৎক্ষণিক কথা বলার যে ক্ষমতা, সেটি থাকতে হবে অসাধারণ। তো সব মিলিয়ে এই বিষয়গুলো যদি সবাই ধারণ করতে পারে বা লালন করতে পারে, ডেফিনেটলি তার পক্ষে একজন ভালো ধারাভাষ্যকার হওয়া সম্ভব। আমরা বেশিরভাগ সময় দেখেছি বা যখন আমরা রেডিওতে আপনার কমেন্ট্রি শুনেছি, তখন দেখেছি যে আসলে আপনি অনেকগুলো বিশেষণ যোগ করছেন, যে এক সময়কার সুনামধন্য, খ্যাতি সম্পন্ন, মাঠ কাঁপানো, সাড়া জাগানো। তো এটার আসলে মূল রহস্যটা কি, এটা আপনার কাছ থেকে একটু জানতে চাই। ও ইয়েস, অনেকেই এই প্রশ্ন করে থাকে। যেমন ধরেন বাংলাদেশ টেলিভিশনে বা আপনাদের এই টেলিভিশন চ্যানেলে এখন আকরাম খানের সাথে কথা বলবো। আই থিঙ্ক সো, আই হোপ সো, আই সাপোজ, আই বিলিভ যে আমার সাথে কেউ দ্বিমত করবে না যে আকরাম খান একজন লিজেন্ড ক্রিকেটার। আপনি যদি সেই আইসিসি ট্রফির কথা বলেন, মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেই কিলাত ক্লাব মাঠ, 1 বলে 1 রান, যেখান থেকে বাংলাদেশের ক্রিকেটের উত্থান, বাংলাদেশের ক্রিকেটের ফাউন্ডেশন বা বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয়তা যাই বলি না কেন, কেনিয়ার সাথে সেই ফাইনাল খেলা, তখন কোনো টেলিভিশন সরাসরি সম্প্রচার করেনি, একমাত্র বাংলাদেশ বেতার সবগুলো খেলার ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করে। সেই দলের অধিনায়ক কিন্তু আকরাম খান। এখন তাকে সম্মানিত করার জন্যে তার নামের পাশে যে বিশেষণগুলো ব্যবহার করা দরকার, আমি অন্তত মনে করি সেগুলো তার প্রাপ্য। সেই জন্যেই আমি বলে থাকি, এখন কথা বলবো বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তি, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, আমাদের দেশের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় তারকা খেলোয়াড় আকরাম খানের সাথে। আচ্ছা, সেই সাথে একটু কুয়ালালামপুরের সেই ধারাভাষ্যটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। এই সেই মহেন্দ্র খান, বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত, বহুদিনের লালিত স্বপ্ন, বাংলাদেশ ষষ্ঠ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হলেও হতে পারে। অর্থাৎ 1 বলে 1 রান। বল করবেন সুজি আর ব্যাট করবেন হাসিবুল হোসেন শান্ত। দৌড় শুরু করলেন,
আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন এবং বল চলে গেল প্যাডে লেগে, ফাইন লেগে, এবং বাংলাদেশ ষষ্ঠ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। হঠাৎ করে আলোর ঝলকানির মতো বিশ্ববাসীর চোখকে ধাঁধিয়ে দিয়ে বাংলাদেশের তরুণ এবং প্রত্যয়ী ক্রিকেটাররা, বাংলাদেশের সোনার ছেলেরা, বাংলাদেশের দমল ছেলেরা আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার খ্যাতি অর্জন করলো। এটি বাঙালি জাতির জন্যে, বাংলাদেশের জন্যে, বাংলাদেশের 13 কোটি মানুষের জন্যে অনেক বড় গর্বের, অনেক বড় গৌরবের, অনেক বড় পাওনা, অনেক বড় স্বীকৃতি, অনেক বড় পুরস্কার। এ এক ঐতিহাসিক ঘটনা, এ এক ঐতিহাসিক মুহূর্ত। সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ। বাহ, খুবই চমৎকার। Thanks আসলে a lot. এটা তো আসলে মানে কি বলা যায়, আসলে যারা কমেন্ট্রি করেন তারা তো আসলে তাদেরকে আপনি আসলে কোন বিশেষণে বিষয়িত করবেন? যারা কমেন্ট্রি করেন জি, আমাদের দেশে বা দেশের বাইরে, দেশে বা দেশের বাইরে, আই থিঙ্ক যে যারা কমেন্ট্রি করেন বা কমেন্টেটর অনেক গ্ল্যামারাস। বিকজ আপনাকে যদি একটা কথা বলি, আমি কোনো সেক্টরের মানুষকে খাটো করব না, সবার প্রতি সম্মান রেখেই বলবো। আপনি দেখবেন যে একমাত্র ধারাভাষ্যকার বা কমেন্টেটর যারা, তারাই কিন্তু পৃথিবীর যে কোনো দেশ থেকে, যে কোনো মাঠ থেকে তারা কিন্তু সারা জাতিকে স্বাগত জানাতে পারে, সারা জাতিকে সালাম জানাতে পারে, ঈদ মোবারক জানাতে পারে, বা শুভ নববর্ষ জানাতে পারে বিশ্বের যে কোনো মাঠ থেকে, যে কোনো প্রান্ত থেকে। ফলে এটি আসলে অনেক সম্মানের একটা জায়গা। আর একটা কথা আপনাকে বলি যে বাংলাদেশে যখন জয়ের দ্বার প্রান্তে সারা বাঙালি জাতি, 16 কোটি মানুষ যখন ওয়েট করে যে কখন কোনো কমেন্টেটর বা আমি যদি তখন কমেন্ট্রিতে থাকি, কখন শারাফাত বলবে বাংলাদেশ জিতে গেল, এবং যখন বলি যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে গেল, এই যে সারা বাঙালি জাতি রাস্তায় নেমে পড়ে, বিভিন্ন ধরনের আনন্দ বা রাত্রি উদযাপনের একটা উপলক্ষ যে তৈরি করে, ওই জায়গাটিতে আমি খুব অপেক্ষা করি যে 16 কোটি মানুষ যে অপেক্ষা করে কখন ঘোষণা দিবে, এবং যখন ঘোষণা দেওয়ার সাথে সাথে সবাই আনন্দ উদযাপন করে, ওই জায়গাটিতে আমি খুব উপভোগ করি। আর একটা বিষয় যে যখন একজন ব্যাটসম্যান ব্যাটিং করেন, যখন একজন বোলার বল করেন, কিভাবে ব্যাটসম্যান আউট হলেন বা কি বলটিতে আউট হলেন, বা কিভাবে ব্যাটসম্যান একটা বলকে 6-এ পরিণত করলেন, একটা বলকে 4-এ পরিণত করলেন, এই যে বর্ণনাটা দেওয়া বা এই যে ধারা বিবরণী দেওয়া, ওই জায়গাটিতে আমি খুব এনজয় করি। অসংখ্য চমৎকার। আমরা এমন একজন মানুষের সাথে আছি যার কণ্ঠে আসলে বাংলাদেশের জয়, এই জিনিসটা শুনতে আপনারা খুব বেশি পছন্দ করেন। যাই হোক, এখন একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, নিউজ 24-এর সাথে থাকুন। স্বাগত আরও একবার নিউজ 24-এ। আপনাদের সাথে আছি রিশাদ হাসান, এবং আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন চৌধুরী জাফরুল্লাহ শারাফত। কথা হচ্ছিল তার সাথে, এবং তার কিন্তু একটা খুব চমৎকার রেকর্ড আছে। রেকর্ডটা একটু তার মুখ থেকে শুনি। শারাফত ভাই, সবচেয়ে বেশি বিশ্বকাপে আপনি একেবারে লাগাতার ধারাভাষ্য দিয়েছেন। এক্স্যাক্টলি, পরপর বা টানা 9টি বিশ্বকাপের ধারাভাষ্য দেওয়ার সৌভাগ্য আমি অর্জন করি। বিকজ ওয়ানডে এবং টি20 মিলিয়ে এর আগে আমার জানা মতে বা ইন্টারনেট ঘেটে আমি যেটি লক্ষ্য করলাম যে পরপর বা টানা 9টি বিশ্বকাপের ধারাভাষ্য
পৃথিবীর কোনো ধারাভাষ্যকার এখনো পর্যন্ত দিতে পারেনি। বিকজ আমার ক্যারিয়ারটা যখন শুরু ভেরি আর্লি, আমি যখন স্কুল গোয়িং, আই থিঙ্ক ক্লাস 9-এ পড়ি, তখন একমাত্র টেলিভিশন, সাদা কালো টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন। তখন আমি বাংলাদেশ টেলিভিশনে ধারাভাষ্য দেই এবং ওই বয়সে কিন্তু আমি ক্যামেরায় কথা বলি। ওই বয়সে আসলে সাহস করে ক্যামেরার সামনে দাঁড়ানো কিন্তু খুব কঠিন ব্যাপার। তো যেহেতু আমার ধারাভাষ্যের ক্যারিয়ার খুব আর্লি শুরু, সেই জন্যেই আসলে 9টা টানা বিশ্বকাপের ধারাভাষ্য দেওয়া সম্ভবপর হলো। বিকজ যারা কমেন্ট্রি করেন বা ধারাভাষ্য দেন, আপনি দেখে থাকবেন যে খেলাধুলা বাদ দিয়ে একটু বয়স্ক হয়ে তারপর তারা ধারাভাষ্যের ক্যারিয়ার শুরু করেন, যে কারণে 9টি বিশ্বকাপের টানা ধারাভাষ্য দেওয়া হয়তো বা সম্ভবপর হয়নি। আপনি খুব অবাক হয়ে যাবেন যে বিশ্বখ্যাত, বিশ্বনন্দিত, সাবেক কিংবদন্তি, বর্তমানে বিশ্বের নন্দিত ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার যখন ভারতীয় দলের হয়ে খেলায় অবতীর্ণ হতেন, তখনও আমি ধারাভাষ্য প্রচার করি। যখন সুনীল গাভাস্কার তার দ্বিতীয় ইনিংস শুরু করে ধারাভাষ্যের ক্যারিয়ার, আমার খুব ভালো করে মনে পড়ে বাংলাদেশ যখন প্রথম বিশ্বকাপে অবতীর্ণ হয় 1999 সালে ইংল্যান্ডের চেমসফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে, সুনীল গাভাস্কার এবং আমি পাশাপাশি বসে ধারাভাষ্য দেই। এবং সুনীল গাভাস্কারের সন্তান রোহান গাভাস্কার যখন ভারতীয় টিমে খেলে, তখনও আমি ধারাভাষ্য দেই। রোহান গাভাস্কার ভারতীয় টিম থেকে বাদ পড়ার পরে তিনি ধারাভাষ্যের ক্যারিয়ার শুরু করেন। এই যে আমাদের বিপিএল এই ধারাভাষ্য দিয়ে গেলেন, এখনও আমি ধারাভাষ্য দেই। এবং আমি একদিন রোহান গাভাস্কারকে বলি যে তোমার সন্তান যখন ভারতীয় টিমে খেলবে ইনশাআল্লাহ তখনও আমি ধারাভাষ্য দেব। তখন আমার হাতটা ধরে চাপ দিয়ে বলে তুমি পারবে, বিকজ তুমি আমার বাবার খেলার ধারাভাষ্য দিতে। তার ক্যারিয়ার যখন ধারাভাষ্যের শুরু, তখনও তুমি ধারাভাষ্য দিয়ে এসছো। আমি যখন ভারতীয় টিমে খেলতাম তখনও ধারাভাষ্য প্রচার করে এসছো এবং এখনও তুমি করো। আমার সন্তান যখন ভারতীয় টিমে খেলবে তুমি নিশ্চয়ই করে ধারাভাষ্য প্রচার করবে। আমরাও তাই চাই যে আসলে যুগ যুগ ধরে আপনি ধারাভাষ্য দিয়ে যান। আচ্ছা, একটা প্রশ্ন, যে আপনি যদি কখনো ধারাভাষ্যকার না হতেন তাহলে আপনি আসলে কি হতে চাইতেন? আমি যদি এখনকার কথা বলি, সাকিব আল হাসান, যাকে আমি বলে থাকি বাংলাদেশের ক্রিকেটের তথা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টারময়, সবচেয়ে বড় বিজ্ঞাপন, তাহলে আমি সাকিব আল হাসানই হতাম। তো যেহেতু আমার পা ভেঙে যায়, আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, তখনই আমার মনে হলো যে ধারাভাষ্যকার একটা গ্ল্যামারাস একটা ব্যাপার এবং অনেক বড় একটা সম্মানের জায়গা, অনেক এনজয় করার একটা জায়গা। সেই সব চিন্তা চেতনা থেকে আমার আসলে ধারাভাষ্যকার হওয়া। আপনি যদি এখনো পর্যন্ত কাউকে আইডল চিন্তা করে থাকেন তাহলে কাকে চিন্তা করেছেন এখন পর্যন্ত? ধারাভাষ্যকার হিসেবে আমি যদি বলি, টনি গ্রেগ, যিনি চলে গেলেন না ফেরার দেশে, বিশ্বখ্যাত, বিশ্ব নন্দিত ধারাভাষ্যকার, ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক। আসলে আমি থাকে না যে ফ্যান অ্যান্ড ফলোয়ার্স, ইংরেজিতে বা পরিভাষায় একটা কথা বলে, বা আপনি যদি আদর্শের কথা বলেন, টনি গ্রেগ, তার কমেন্ট্রি আসলে আমার খুব ভালো লাগে এবং লাগতো। আর বাংলায় যদি বলি, কলকাতায় একজন করতেন অজয় বসু, অসাধারণ কমেন্ট্রি তিনি করতেন। যেভাবে চোখের সামনে তিনি ভাসিয়ে তুলতে সক্ষম হতেন এবং তার যে কণ্ঠ, যখন তিনি বলতেন নমস্কার কলকাতার ইডেন উদ্যান থেকে অজয় বসু, এটা মহা ব্যাপার মনে হতো। বাংলাদেশে যারা করতেন, শ্রদ্ধেয় মনজুর হাসান মিন্টু, এই উপমহাদেশের কিংবদন্তি ধারাভাষ্যকার, মিন্টু ভার যে স্টাইল, তার যে মিষ্টি কণ্ঠ, অসাধারণ আমার মনে হতো। একটা সময় ফুটবল খেলা যখন জনপ্রিয়,
এখনকার বঙ্গবন্ধু স্টেডিয়াম, তখন বলা হতো ঢাকা স্টেডিয়াম। উনি বলতেন বাংলাদেশ বেতারেই বেশিরভাগ সময় ওনাকে দেখা যেত। উনি বলতেন আসসালামু আলাইকুম, ঢাকা স্টেডিয়াম থেকে মঞ্জুর হাসান মিন্টু এখনকার ধারা বিবরণী অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটা অসাধারণ মনে হতো। যাই হোক, আসলে কথা তো আসলে শেষ হবে না, কিন্তু আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। তো শেষ করার আগে আরেকবার একটু বলতে চাই যে আসলে এমন একজন মানুষ যার কণ্ঠে আসলে বাংলাদেশের জয় কথাটা শুনতে চান, ফুটবলে হোক কিংবা ক্রিকেটে, যেখানেই হোক না কেন। তো সেরকম একজন মানুষ আজকে আমাদের সাথে ছিলেন। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং নিউজ 24-এর সাথে থাকুন।